হ্যাঁ, আপনার নাম? আমার নাম হাওয়া। হাওয়া। বয়স কত এখন? 38। 38 বছর বয়স? জি। কি করছেন আপনি? পেশায় কি? পেশায় এখন আমি গৃহিণী না, বাট আমি ছোটখাটো একটা টেলার্স, দর্জি। ছোটখাটো একটা দর্জি, গ্রামের একটা দর্জি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি বলুন, আমরা শুনবো আপনার সিক্রেটসগুলো কি। ছোটকাল থেকে বলুন। আমার বয়স 88 থেকে আমার মনে আছে, একটু একটু মনে আছে। তখন আমাদের তো নদী ভাঙ্গা দেশ, গ্রাম, ঠিক আছে। মাদারীপুরটা পদ্মার সাথে আমাদের বাড়ি। তখন আমরা গ্রাম নদী ভাঙ্গার 1 বছর আগেই, 2 বছর 1-1.5 বছর আগে আমরা ঢাকাতে আইসা পড়ি। আমরা 3 ভাই বোন, আমার মা বাবা নিয়ে 5 জন ফ্যামিলি। তো আইসাপুরি ঢাকা 88-র দিকে আসি। তো আসার পরে আমরা শান্তিবাগ একটা এলাকা উঠি, সেখানে কিছুদিন থাকি। তারপরে শাহজালালপুর একটা বাসায় থাকি। তো আমার আব্বার এক সময় আমরা হওয়ার পরে বোধহয় একজন মিনিস্টারের সাথে ওনার যোগাযোগ ছিল। ঠিক আছে, উনি মিনিস্টার ছিল, ওনার নাম ছিল এম এ কুরবান আলী। তো ওইখানে ওই বাসায় আমরা উঠি, ভ্যালি রোড 23 নম্বর বাড়িটা। খালেদা জিয়া যে আসার পরে বাসভবন করছে, ঠিক আছে, ওই বাড়িতে উঠি। ওঠার পর তখন আমি ছোট, খেলাধুলা করি, হাঁটাহাঁটি করি। ওই বাড়িটা 8 বিঘা জমির বাড়িটা। ওখানে আমি 3 ভাই বোনে আমরা বসি করি, থাকি, ঠিক 1-1.5 বছর থাকি। ওখানে আমাদের আর লেখাপড়া হয় না, কারণ ওখানে যে স্টাফ আছে, সরকারি স্টাফ আছে, তাদের ছেলেমেয়েরা শান্তিবাগ না শান্তিনগর এলাকায় একটা স্কুলে পড়ে। আর আমার বাবা তেমন একটা কাজকর্ম করতেন না, একটু অলস টাইপের ছিলেন, খুবই অলস টাইপের ছিলেন। তো কাজকর্ম করতেন না। তখন আমার মা বলল যে এখানে থাকলে তো আমার ছেলেমার লেখাপড়া হইব না। যাই হোক, তারপরে মা আব্বার সাথে তর্কাতর্কি করে যে তোমার কোনো কাজকর্ম নাই, তুমি সারাক্ষণ আজে বাজে মেয়েদের সাথে করো, আড্ডা ফাড্ডা মারো। কে বলতো এটা? এটা আমার মা বলতেন আমার বাবাকে। আচ্ছা। যে বন্দিকানে থাকবো না, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হইব। তো এই কথা বলার পরে তখন ওই বাড়িটা ছাইরা আইসা পড়লো। আচ্ছা। আইসা পড়ে মালিবাগে একটা বাসায় উঠলো। না, ওই বাসাটা ছিল আপনার সিপাহীবাগ, ঠিক আছে। জি, ওখানে উঠলো কারণ গ্রামে ভাড়া বেশি, কাজকর্ম করে না, একটা গ্রাম্য পরিবেশ। আপনার বাবা মাতে কি করতো? রিক্সা চালাইতো। হ্যাঁ, রিক্সা চালাইতো। আচ্ছা। তো গ্রাম্য পরিবেশ, ওখানে ভাড়া কম। তো ওখানে সিপাহীবাগের একটা প্রাইমারি স্কুলে তখন আমি ঘরে বসে আদর্শ লিপি পড়ি। আমার 2টা ভাই একই বাড়ি, ছোট। তারপর ওখানে ক্লাস 1-এ ভর্তি করা হয়। কিছুদিন পরে আমাদের বাসাগুলো ছাড়া হইতো বেশি, কারণ আত্মীয়তার কারণে। এত লোক আসতো আমাদের বাসা, বাড়িওয়ালারা কমপ্লেন করতে শুধু। আচ্ছা। তো ওইখান থেকে আবারও আমার চেয়ে ওর বেশি আদর করে, প্রচণ্ড আদর করে ওরে। তো আপনার ছোট বোনকে? হ্যাঁ, আমার ছোট বোনকে, ঠিক আছে। ও আমাদের গ্রাম থেকে আসে, তো বোনটাকে খুব আদর করে, ওরে খুবই আদর করে। তো একটা ঈদে আমি কান্না করি যে বাড়িওয়ালার 2টা মেয়ে থাকে, শাহানাজ আপু আর মন্নি আপু, আমাদের বাড়িতে জয়স হলো। তো ঈদের দিন আমার মা আমাকে গোসল করায় না। আমার মা যেন কেমন আমার অবহেলা করে, এই জিনিস আমার খুব কষ্ট দেয়। তো ওই শাহনাজ আপুকে আমারে বলে যে তুই গোসল করিস না, কাপড় পর আস, পরে আইসা শাহনাজ বাবুরে নিজে হাতে গোসল করায় দেয়। তখন আমি চায়া দেখি, আমার অনেক খারাপ লাগে। তো এই ভিতরে করে কি, যখন আমি ক্লাস 5-এ উঠছি, তখন ব্যাস আমার আব্বা আমাদের ফালায় চলে যায়। হঠাৎ করে আমার হের কাজকর্ম ভাল লাগে না, হের কাজ করতে পারবে না, আমাদের এই করতে পারবে না। হঠাৎ একদিন সকালবেলা চলে যায়, বাড়িতে যায়। ওনার দেশের দিকে টান থাকে, উনি জাল পাতবো, মাছ ধরবো, ঠিক আছে, এটাই থাকে ওনারই। ছেলে মেয়ের লেখাপড়ার প্রতি কোনো নেই, সংসারের দায়িত্ব কর্তব্য ওরকম নেই। তো পরে চলে যাওয়ার পরে এখন তো আমাদের ঘর ভাড়া বেশি। তো কিভাবে, আমার তো হইতেছে না। তো পরে আমার মা বলে যে এখন আমি কি করবো। তখন আমি বললাম যে ঠিক আছে, মার পড়ালেখার দরকার নাই। তখন কিন্তু গার্মেন্টসের শ্রমিকগুলো খুবই ছোট ছিল, ছোট ছেলে মেয়েদের নেওয়া হইতো। তখন আমি গার্মেন্টসে ভর্তি হই, হাজিপাড়া গার্মেন্টসে ভর্তি হই, জিন্স গার্মেন্টসে।
তো ওখানে ভর্তি হইলে এটা আপনি বছর কত তখন বয়স কত? আমার 13 হবে। 13। তো তারপরে ঠিক পুরা 1-1.5 মাস ডিউটি করি, একটা বেতন পাই, তারপরে 1.5 মাস সময়। তো আমাদের তো একটা সিনিয়র স্কুল মনে হয়, গরিব স্কুল তো সিনিয়র স্কুল। তো ম্যাডাম আমারে খুঁজতে খুঁজতে, মেয়েদের সাথে খুঁজতে খুঁজতে আমাদের বাসায় গিয়ে ওঠেন, আর কি ছাপ্পা উনি আমার ক্লাস নিতেন। তো এর জন্য ওরে আমি করছি, গার্মেন্টসে দিয়ে দিছি। তখন বলল যে না, সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শেষ না হইতে পর্যন্ত কোথাও যেতে পারবো না, আপনি আমারে চাকরি না দেন। তখন বলে যে কোথায় দিচ্ছেন আমারে বলেন। তখন একদিন হঠাৎ করে মানে তারপরে আমার ম্যাডাম ওনার হাজব্যান্ড নিয়ে মোটরসাইকেল নিয়ে পরে এসে ঠিক 10টা বাজে আমার গার্মেন্টসে, মানে আমি যেখানে চাকরি করি সেখানে গিয়া ওঠে। ওঠার পরে পরে নিস্তরাতে আমাকে ডাকে, এমডি রুমের এখানে ডাকে, গিয়ে বলে যে এখানে হাওলামে একটা মেয়ে আসছে আপনাদের এখানে, কিছুদিন ধরে কাজ করতেছে, ওই মেয়েটা আমার স্কুল থেকে আসছে, ওকে দেন, ডাকেন। তো আমার 4তলা থেকে আমি ফিনিশিংয়ে কাজ করি, তো 4তলা থেকে তখন আমারে নিল। তো 6 মাস টেলারিং। তো আমার বলল যে লিঙ্গিং শিখবা, এই সোয়েটার। আমি কি না, আমি সোয়েটার শিখবো না। তখন বললাম আমি টেলারিং শিখলাম, আর 6 মাস টেলারিং, 6 মাস হলো গার্মেন্টস শ্রমিক। তখন ভালো চান্স পাইলাম, ওখানে গেলাম। যাওয়ার পরে বাস, এখানে যেমন আমাদের স্টাফ স্কুলের বাস আছে, মিরপুর 2 নম্বর ঠিক আছে টেকনিক্যাল স্কুল, তো আমাদের স্কুল বাস আছে। যেমন আমি তখন মগবাজার এলাকায় থাকি, 9 দলার স্কুলের সাথেই থাকি। তখন আমার গিয়ে দাঁড়াইতে হয় স্কুলের বাসের জন্য, মগবাজার স্ট্যান্ডে দাঁড়াইতে হয়, ঠিক আছে, ওখানে গিয়ে দাঁড়াতে হয়। তো সকালবেলা মানে তখন আমারে জিজ্ঞেস করলো কোন সকালে ক্লাস নিবা না দুপুরে নিবা। তখন আমি বললাম যে না, আমার তো দুইটা ভাই ছোট ছোট পড়াইতে হয়, তারপর আবার ঘরে টুকটাক করতে হয়, মা যেহেতু কাজকর্ম করে। তখন আমি বললাম যে না, আমি বিকালে শিফটই নিব। তখন বিকালে চান্স পাইলাম, পরে বিকালে শিফটই নিলাম। তো আমার 11টা বাজে গিয়ে দাঁড়াতে হয় বাসের জন্য, ওখানে দাঁড়াই। তারপরে ওইখান থেকে বাস আইসা নিয়ে আমি পোড়াটা শহরেই তখন থেকে চিনা হয়ে যায় যে কিভাবে যায়। আচ্ছা। তো 1 বছর ক্লাস করার পর ওখানে পরীক্ষা হয়, ওখানে কাজের উপর পরীক্ষা হয়। তো ওখানেও পাশ করি। তখন বলে যে মেয়েরা, তোমাদের জন্য একটা স্বর্ণ সুযোগ আসছে, তোমরা যদি ভালো একটা মালিক আসছে, তোমরা যদি চাও নরসন্দিতে 2,500 থানায় ওখানে একটা মালিক তোমাদের কন্টাক্টে নেবে, আমাদের এখানে যোগাযোগ করছে, তোমরা ওখানে গিয়ে কাজ করতে পারবো। ওকে। তখন আমি বললাম যে ঘরে বসে থাকবো কেন, আর ঠিক আছে আমি ওখানে যাব। তো গেলাম। আমি যেমন রাজি করাই অন্যজনের আম্মারে, আবার অন্যজন আমার আরেকটা বান্ধবীরে রাজি করে আমার আম্মারে। তো অবিবাহিত মেয়ে এইভাবে কোনো মা বাবাই ছেড়ে দিতে চায় না। তারপরে সেখানে গিয়ে দেখি কি না, মানে খুবই খারাপ পরিবেশ, ভালো না। তখন আমরা বললাম যে না, আবার স্কুলে রিটার্ন করলাম যে না। তো কি হয়েছে, আমাদের যে টেকনিক্যালের হেড স্যার ছিলেন, ওনারেও ওই মালিকের প্রতি বেশি বেতনের কথা বলছিল, উনি আমাদের নিয়ে গেছিল, ওনারও ওখানে চাকরি হয়েছিল, জিএম না পিএম বোধে যেন চাকরি হয়েছিল। তখন দেখলো যে না, মালিকের সাথে ওনার কন্ট্যাক্ট মিলল না, ওকে, হয়তোবা। তখন স্যাররা বলল যে আমাদের নিয়ে আবার আয়সা পড়ার পরে তখন ঘরে বসে কি করবো, তখন বাসায় বসে থাকি বেশিরভাগ। তখন মা বলে যেভাবে হয়নি, তুই কিছু একটা কর। তা আমি যে টেলারিং শিখছি, ওই টেলারিং আমার কিছুই হয় না, আমি তো এই কাজটার কাজই মনে করি না, কিছু শেখা হয়নি। তখন বাস তো আমার এক চাচাতো ভাই থাকে আমাদের বাসায়। ওনার সাথে আমার মানে উনি আমার খুবই পছন্দ করতো। তো প্রপোজ করার পরে তখন আমি বললাম যে না, এটা হয় না। তারপরে যাক একটু করে হয়ে গেল, দুজনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তখন আমরা দুজনেই শপথ করলাম, ঠিক আছে। শপথ করার পরে মানে চলতেছে, কেউ জানে কেউ জানে না, এভাবে চলতে থাকে। 4-5 মাস হয়ে যায়, কিন্তু ছেলেটি তারে চিনস? তখন আমি বললাম যে আমি তাকে চিনি। ফুপু বলেন নাকি তুই তারে অনেক চিনস, বলা যাবে না। তারপর আমি বললাম যে বলতেই হবে। তো এর ভিতর ফুপি যখন বলল যে কবিরের সাথে, তখন আমি বললাম যে কবিরের সাথে, মানে আমি জানি কেমন হয়ে গেলাম, মনে হলো যে আমার আকাশটা ভেঙে মাথায় পড়লো। তো আমি বললাম যে এটা কি করে সম্ভব, আমি তো ওনারে চাচার চোখেই দেখি, চাচার মতনই করি। যাক, তখন আমি শুধু আমার মনে আছে যে
কাপড়গুলো দিয়া দরজা দিয়ে আয়সা পড়ছি। আয়সা ঘরের ভিতরে ঢুকতে দেখি কি সে আমাদের বিছানা, আমার মার বিছানা শুয়ে পড়ছে। তো আমার বিছানা বলে আমার রুমটা পাকঘরের সাথে ভিতরে, তো শুয়ে পড়ছে। তখন বুঝতেই তো পারতেছেন ভাইয়া যে আমার কেমন লাগতেছে, মানে আনিজি ফিল করতেছি। তখন আমি আমার রুমে শুয়ে গেছি, চলে গেছি। তো ও জানতো না যে আমি জানিয়ে ফেলেছি। তখন আমার বলতেছে কি ব্যাপার, পড়তে বসবে না? আমি কই কি না, পড়বো না। তো আমি ঠিক আছে। তখন আমার ওই ফুপু বলল যে কবি, বিষয়টা তো জানাজানি হয়েছে, তুমি ওরে করো না, ওর সামনে যেও না। পরে আমি বললাম, পরে বলার পরে কি ঠিক আছে বললেন কেন তাড়াতাড়ি, যাই হোক। পরে এভাবে আমার পড়ার হয়ে যায়। তো ও আমারে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। আচ্ছা। তো এর ভিতর আমি যেই ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা শুই না বলে আমার তারিখ পড়ে যায়, বিয়ের তারিখ পড়ে যায়। ওই বাড়ি থেকে লোকজন এসে দেখে যায় বাড়ি, ওই আমাদের লোকজনও, আমার বাবার মামা তো বাইরে ওই ধানে গিয়েও দেখে আসছে, বাড়ি দেখে আসে। দেখে আসার পর পছন্দ হয়, তখন আমাদের একটা হয়ে যায়, ডেট পড়ে যায় যে বিয়েটা হয়ে যাবে ডেট পড়ে। তো এর ভিতরে আমার যেহেতু প্রেমটা ব্রেকআপ হয়ে যেতেছে, তারপর মন্টু একদিন বলে যে এমনি এখান থেকে চলে যায়। মন্টু ভাই ওই ব্যাপারে দেখে শুই না, পরে চলে যায়। ও যখন একদিন বাড়িতে যায়, যাওয়ার পরে আমার 6টা চিঠি জমা থাকে। 6টা চিঠি বলে কি ওর কাছে থাকে। তখনও বলে কি যে আপনি 6টা চিঠি রাইখা দেন। তখন আমি বললাম যে কেন রাইখা দিমু? কয় আমি তো বাড়িতে যাইতেছি, কারণ আমার ছোটো বোনটা তো খুব ফাসিল, এই 6টা চিঠি যদি পায়, 6টা চিঠির যদি ওর কারোর হাতে চিঠিগুলো পড়ে, তাহলে বাড়িতে চুল পারকাণ্ড ঘটে যাইব, আপনি রাইখা দেন। তখন আমি বললাম যে আপনারা চিঠিটা বহন করতে পারবেন না, লুকায় রাখতে পারবেন না, তাইলে আপনি আমারে এই করবেন কিভাবে? আমারে এই করবেন, যদি আপনি ফ্যামিলির নামে না দেন তাহলে আপনি আমার নেবেন কীভাবে? এইভাবে কথাটা বলার পর ও করে কি চিঠিগুলা নিয়ে যায়। তো ঠিক ওর বোনের বাড়িতে যাওয়ার পরে, ভাই তো বড়, তো ওর বোনের পকেটে হাত দেয়। হাত দেওয়ার পরে চিঠিগুলা পায়। তো চিঠির অবশ্যই সেখানে আমার নাম লেখা থাকে, ইতিপুরে আমার নামটা লেখা থাকে। তখন ওই চিঠিগুলা আমার চাচাতো বোন, ওর যে বোন, ওর দেয়, ওর মার কাছে দেয় যে দেখো মা। তখন ও আর শিখছে, পড়ে, দেখো মা ভাইয়া না হাওয়া আপার সাথে প্রেম করে। তো এই কথাগুলো জানাজানি হয়ে আমরা ভাই বোনের মতো রয়েছি। মাঝে আপনার সাথে আমার খুব ভালো লাগছে, আপনাকে আমি ভালোবাসছি, বাট পাপ করি নাই, এখানে এক বিন্দু পাপ নাই। কোনোদিন আপনার আমি হাত ছুঁয়েও দেখি নাই যে হাতটা কি নরম না শক্ত। আমি কি ঠিক আছে বলেন, শুধু আপনি কবিরকে বিয়ে করবেন না, আর যা ইচ্ছা তাই করেন। এটা কে বলল? এটা বলে মন্টু। আপনি করে কেন বলতেছেন? আপনার সঙ্গে তো সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হয়ে গেছে না, আমরা সবসময় দুজনে আপনাকে এটা বলতাম। সম্পর্ক হওয়ার পরেও? হ্যাঁ, কথা বলি ওকে, পরেও। তখন তারপরে আমাকে ঠিক আছে, তখন বলল যে এই কথাটা অন্তত রাখেন, আপনি আমার দয়া করে রাখেন। তখন আমি বললাম যে ঠিকই তো, ছেলেটাও আমি পাইলাম না, আমারও পাইল না, আর একটা কষ্ট সারাটা জীবন এটা নিয়ে বহন করবো। তারপরও আর আমি এমনিতে ইচ্ছুক না কবিরকে বিয়ে করার জন্য, আমি এমনিতে ইচ্ছুক না, আমার ভালো লাগে না। যেহেতু আমি তাকে চাচা বলতাম, অনেক সময় অনেক কথা চাচাবাস্তির মতন বলতাম, তো তার সাথে আমি কিভাবে সংসার করব, এটা সম্ভব না। তখন আমি কবিরকে আমি রাজি না, বিয়ে একদম তারিখটা আমি রাজি না, আমি বিয়ে করবই না, আমি এখানে বিয়েতে রাজি না। ফ্যামিলি কথাবার্তা কি চাচ্ছিল যে কবিরের সঙ্গে বিয়ে হয়ে যায়? হ্যাঁ, ফ্যামিলি কথা, দোনো ফ্যামিলি ছিল, এটা যাইছিল। তখন দাদু বলল যে কেন, আমি বারবার দুজায় বুঝি না। তো কবিরও আমাদের ঘরে বেশি আসে যায়, দেখা যায় যে আমারে খুবই লাইক করে, দেখা যায় আমি যে জিনিস খাইতে চাই না সে আমার জন্য সেই জিনিস নিয়ে আসে, আমি কি খেলে ভাল লাগবো, আমার কি করতে ভাল লাগবো, আমার ঠিক আছে এইরকম সারাক্ষণ আমার পিছে লেগে থাকার পরে খাইতে যাব, আমি ছিঁড়ে দিই, দাও। মানে মন্টু? হ্যাঁ, না কবির। আপনাকে যে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে? হ্যাঁ, সেইটাই। তখন মা বলল যে আমার এত খুব কেয়ার করার পরে তখন মা, আমি তোর কথা শুনি না, আমি এক পর্যায়ে উড়ে একদিন পা ধুইরা বলি যে আপনাকে আমি বিয়ে করব না, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমারে বাঁচান, আপনি বলবেন যে আমি হাওড়ে বিয়ে করব না, নইলে আমার মায়েরা ফালাইব। আমার মা খুবই জিদি, খুবই রাগী। আমার মা যখন রাগ উঠে তখন কি বলবো সেটা থাকে না, সেন্স থাকে না। তখন কবির ভাই বললেন, না আমি তোমাকে আপদ থেকে সরতে পারবো না, তাহলে আমি মরে যাব, আচ্ছা, আমার মরা মুখ দেখবা। তখন আমি বললাম যে আপনি সরবেন না, তাহলে আমারই সরতে হবে, আমি সরে যাইতেছি। আর যেই সময় রাগটা আসলে প্রান্তিক পর্যায়ের, ইকোনমিক
স্টেপ তাহলেও- আমার 2 ভাই পড়তে বসছে ঘরে। আমি মানে সন্ধ্যাবেলা বাড়িতে ওই বাড়িতে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তা আমি আর ওই যে মন্টু ভাই আবার আসে, ঠিক আছে, মাঝে মাঝে আসে আমাদের বাসায়। সে যেহেতু চাচাতো ভাই আসে। তো একদিন সন্ধ্যাবেলা আমি আর সেই দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে, আর আমার 2 ভাই রুমের ভিতরে পড়তেছে। এর ভিতরেই একটা লোক আসে। তা ওই বাসার উপরেও ওয়ালটা অর্ধেক ওয়াল, হাফ ওয়াল, মানে দেখা যায় কেউ আসতেছে কিনা, এটা দেখা যায়। ওকে। তো সন্ধেবেলা একটা লোক একটা ছেলে কালো করে একটা গোলাপি কালারের শার্ট গায়ে দেখলাম বাড়ির ভিতরে ঢুকতেছে। ঢোকার পরে বলল কি যে এখানে কি ফরিদপুরের লোক থাকে? তখন মাদারীপুরের কেউ তখন তেমন একটা বলতো না যে ফরিদপুর, তো যে ফরিদপুরের লোক থাকে। তখন আমি বললাম যে আল্লাহ, থানা থেকে মনে হয় গিয়ে আসছে, লোকটোক আসছে। আমি কি না, এখানে কোনো ফরিদপুরের লোক থাকে না। তো ওই ছেলেটা বলিল, মানে লোকটা আইসা বলতেছে যে ঘরের দিকে আলিয়া আইসা পড়ছে, যে থাকে তো? আমি কি না, থাকে না। এইভাবে আমি বললাম যে না, এখানে থাকে না, ফরিদপুরে কোনো লোকই থাকে না। আমি কইয়া ধাক্কা দিয়া মানে ডাইরেক্ট রাগ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে বাইর থেকে বাইর করে দিই। তো বাইর করে ধরে আর এর ভিতর মন্টু ভাই কয় কি, আপনি এরকম করতেছেন কেন? লোকটা আসছে কিসের জন্য? আমি শুনি। আমি কিন্তু এটা থানা থেকে আসছে, আমি এত ভয় পাই ওর দেখা। আমি কেন থানা থেকে আসছে, আপনি করেন না, বার করে দেন। তারপরে এইভাবে ওর সাথে খারাপ ব্যবহার করার পরে বাইর হয়ে যায়। তো এর ভিতরে আমার এক চাচা, আব্বার খালাতো ভাই, উনি ড্রাইভিং করে। তো আমার চাচা একটা বিয়ের প্রস্তাব আনে আমার জন্য, বরিশালের ছেলে। তো এখন আম্মু আমার এসব বলে যে হাওড়ে দেখতে আসবা, হ্যাঁ, রেডি করে রাখো। কবে আসবো? বলো যে কবে আসবো। ওর বলো যে কবে আসবে, এই সামনে এই সপ্তাহের ভিতরেই আসবো। কে বলছে এটা আপনাকে? আমার মানে আমার আম্মারে বলছে আমার চাচা। আচ্ছা। আমার চাচা বলছে আর আপনার ব্যাগ রেডি করে রাখতে বলছে? হ্যাঁ, রেডি করে রাখতে বলছে। তখন বললো যে গুছাই টুছাই রাখেন আর নাস্তা পানির ব্যবস্থা করেন। ঠিক আছে। তখন যাই হোক, পরে আমার দেখতে আসে, বরিশালের একটা ছেলে দেখতে আসে সকালবেলা। 5-7 জন মানুষই দেখতে আসে। তো আমরা যাক ছোটোখাটো একটা আয়োজন করি, নাস্তা পানির ব্যবস্থা করি। আমারে দেখে দেখা তারপরে টাকা দিয়ে যায়। তখন তো অনেক আগের কথা, টাকার খুব মূল্য ছিল। তো আমার 300 টাকা দিয়ে যায়। 300 টাকা দিয়ে যায়, দেখা যায়। তো যাওয়ার পরে বাস আবার আমার একটা খালাতো ভাই থাকে, আমাদের বাসায় আসে। তো আমার খালাতো ভাইটা আমার দেখায়, জি, ইয়ার দেখায়, ঠিক আছে। তো আমার খালাতো ভাই মানে ওই লোকগুলো আমার 300 টাকা দিয়ে যাওয়ার পরে বসে আমার 2 মানে আমার ভাই আর আমি আমার খালাতো ভাইটার সাথে দুষ্টুম করে আসছে, যা বলতেছে আমার টাকার ভাগ আছে। তখন আমি বললাম তার বাপ মা নিবে না। আমি তো মনটা তো বলেই দিছে যে তুমি যার কাউরে বিয়ে, অন্য কাউরে বিয়ে করো, তবে কবুরকে বিয়ে করো না। আচ্ছা, তার মানে মন্টুর জায়গা থেকে আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না? না, কোনো ইচ্ছা ছিল না। আপনার ইচ্ছা ছিল? আমার ইচ্ছা ছিল। এখন তো ফ্যামিলির কারণে হচ্ছে না। 2টা ফ্যামিলির মেনে নিয়েছেন আপনি? মেনে নিয়েছি, ঠিক আছে, দুজনেই মেনে নিয়েছি। তখন তারপরে কিন্তু আমাদের যে বন্ধুত্বের মতন সম্পর্কটাও রয়ে গেছে। আর তার সাথে আমার এমন কিছু হয়ও নাই যে আমরা বন্ধুর মতো নিয়েছিলাম। তখন 15 দিনের ভিতরে আমার বিয়ে ঠিক হয়ে যায়। তো আব্বা বাড়িঘর দেখতে যায়, যেহেতু আমরা একই এলাকায়, পার্শ্ববর্তী এলাকার, তখন আব্বা বাড়িঘর দেখতে যায়। তো আমার মা বলে দেখি যে তুমি তো হুটহাট করে সব কাজ করে বসো, তো একটা কাজ করো, ওই আমার মামার কথা বলে যে ওর চাচারে, ওর মামারে, ওর চাচারে, ওর মামারে নিয়ে 3 জনে যাইবা বাড়িঘর দেখতে, ছেলের বাড়িঘর দেখতে, একলা যাইবা না। তখন আব্বা কি করছে, একাই গেছে সেই বাড়িতে। যাওয়ার পর আমার শাশুড়ি খুব ভালো ব্যবহার করছে। আমার আব্বার বাড়িঘর দেখে পছন্দ হয়েছে। আমার শাশুড়ির ব্যবহার আচার খুবই ভালো দেখে পছন্দ হয়েছে। আব্বার কারো মুখের দিক তাকাই নাই, কারো কথা মানে কারোর জন্য ডিসিশন নিতে একটু ভুল করে নাই। আব্বা একেবারে তারিখ ফালাই দিয়ে নিয়ে আসে। আপনার বয়স কত তখন? 16 বছর বয়স। পেশায় আপনি কি করছেন? কিছুই করছেন না? না, কিছুই করছি না। বসে আছেন একদম? হ্যাঁ। ওকে। তখন বাস তারিখ দেওয়ার পর আমাদের গ্রামে যায়, আমাদের বাড়ি ওখানে যেয়ে দাওয়াত করছে। আমার ছোট চাচারে দাওয়াত করছে, আমার মামার বাড়িতে দাওয়াত করছে, আত্মীয় স্বজন টুকটাক দাওয়াত করে আসছে যে এই তারিখে হাওলার কাবিন হইব, তারা উঠায় নিব 3 মাস পরে। কাবিন হইল কাতি মাসে, আমার উঠায় নিব হইল পৌষ ফাল্গুন মাসে। ঠিক আছে। তো যেহেতু আমরা গৃহস্থ বাড়ি, আমার শ্বশুর বাড়ি গৃহস্থ বাড়ি, তো আমার শ্বশুর বলছে যে বিয়াই আর একটা করা না, আমি তো ফসল বুনছি, যেহেতু আমরা গৃহস্থ, ফসল অধিক মা আসলে আর বউ আনতে পারবো না উঠাইয়া। তো আমাদের ভিতরে আর কি কোনো যৌতুক চাওয়াচাই হইল না। যৌতুক চাওয়াচাইয়ের ভিতরে এটাই হইল। আমার ভাসুরে বলছিল
যে আমার ভাইটা তো দেশে বউ ঠিক করছিলাম, বিয়ে করলো না, বিয়ের দিন পলায়ন এসে পড়লো এখানে। ওর একটাই স্বপ্ন ড্রাইভিং শিখব। ঠিক আছে, শাহজাহান ড্রাইভিং শিখব। আমার হাজবেন্ড কি করতো এমনি ওই সময়টাতে কি করতো? এমনি টুকটাক রিক্সা চালাইতো, ও ওর মতন চলতো, একদিন কাজ করলেও করতো না, এটাই। ওকে ফাইন, বলেন তারপর। তখন এটাই ছিল চাওয়া পাওয়া, ড্রাইভিং শিখবে। ড্রাইভিং শিখিয়ে দিতে হবে, ওকে, হ্যাঁ। ড্রাইভিং শিখে চাকরি নিয়ে দিতে হবে। এই কথা বলছে, বলার পরে যে মা রাজি হইছে। তো এইখানে কি হয়েছে ভাইয়া, যে আমার ফ্যামিলিতে শুধু আমার আব্বা রিক্সা চালায়, কিন্তু আব্বার যে মামাতো ভাই, খালাতো ভাই, অল ফ্যামিলি আমার আব্বার হাত ধরে অনেকের ড্রাইভিং শিখছে। আমাদের আশ্রয়ে রেডি হইতেছিল। কাপড় চাপড় পরে রেডি হয়ে বাইরে যাইতেছিল। তখন উনি ওনার কাঁধে এখন শার্টটা নিয়ে বাইরে হইতেছিল, কাঁধের উপরে শার্ট। তখন আমার মা এই কাপড়গুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এই কাপড়গুলো রেখে দেওয়া হয়? হ্যাঁ, কাপড়গুলো রেখে দেওয়া হয়, বাইরে ফেলে দেওয়া হয়। আপনি তখন কিছুই বলেন না? না, আমি কিছু বলি না। কেন বলেননি? না, আমি কিচ্ছু বলি না, আমি শুধু দেখতেছি যে করতেছে কি। আর তারপরে আমি মারে খুব ভয় পাই, আজও ভয় পাই, এখনো ভয় পাই। ওকে, ঠিক আছে, আমি কিচ্ছু বলি না, আমি শুধু কান লাগাই, কান দিই, মানে আমার একটাই কাজ করে আমার কান দেওয়া। ঠিক আছে, তো আমার জামাই বের হয়ে যায়, যাওয়ার পরে 2 দিন হয়ে যায়, বিগত 2-3 দিন হয়ে যায়, আমার আশেপাশে আসে দেখে। তা আমি বলি যে আমার নিয়ে চলেন। কয় তোমার নিয়ে আমি কোথায় যাব, তোমার বাবা মা তোমার কথা আমার কথা রাখে নাই, তোমার কথা রাখে নাই, বিয়ের সময় যা কথা ছিল রাখে নাই, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি। এই প্রক্রিয়ার ঠিক 10-12 দিন হয়ে গেছে, উনি আমার সাথে দেখা করে না, আমি ওনারে দেখি না, পাই না। তো এর ভিতরে আমি করছি কি, আমার মাথায় একটা ভূত চাপেলো যে যা ইচ্ছা তাই করুক, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, যা ইচ্ছা তাই করুক। আমি ঘর থেকে 500 টাকা চুরি কইরা, 500 টাকা চুরি করে, সকালবেলা হরতাল, সারা বাংলাদেশে হরতাল ছিল, হরতাল চলতেছে, সকালবেলায় আমি 500 টাকা চুরি করে কাপড় চোপড় ঘষায় আমি হাইটটা সেই জায়গায় বুড়িগঙ্গার ব্রিজ পার হই, সেখানে হোটেলে গিয়ে নাস্তা খেয়ে 10টা-11টা বেজে যায়, তারপর আমি বাড়িতে চলে যাই। তখন আমার এত খারাপ লাগতেছিল, আমি নৌকায় উঠা খুব কাঁদতেছিলাম যে আমার এটা কি হইল, কি হইল, এটা কেমন ধরনের কাজকর্ম হইল। তো এইভাবে আমি পরে বাড়িতে জায়গায় যাই, আমার বড় ফুপুর বাড়িতে বেড়াইতে উঠি, বেড়ায় ওদিকে বেড়ায় এদিকে ফিরাই, আমি কিনা এবার আমি আমার শ্বশুর বাড়িতে যাবো। তো একদিন সকালবেলা আমার মাথায় ভূত চাপাই যে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। ওকে, হ্যাঁ। তো সকালে যখন 8টা-9টা বাজে, শীতের দিন, তো আমার শ্বশুর, আমি তো চিনি না, তো জানি যে আমার শ্বশুরের নাম জানি, গ্রামটার নাম জানি, তো লোকজনের কাছে জিজ্ঞেস করা পরে ওই বাড়ির পিছনে গিয়ে, ঘাটে গিয়ে একটা ঘরের পিছে, আমার ভাসুরি ঘরের পিছে গিয়ে আমি ধাগায় থাকি। তারা এটা আসার পরই উকি মেরে দেখি যে আমাকে কেউ দেখে কিনা, আমাকে কেউ দেখে কিনা। তখন আমার দেবর, জামার বিয়ে দাস ছিল, পিচ্চি, আমার দেবরটা আমার দেখে ফেলায়। তখন দেখে ফেলে আমার ননদের বলে কি যে আপু ভাইবি আসছে। কয় কি, কোন ভাবি? সেজো ভাবি, ওই যে সাজো ভাবি ঘরের পিছে দাঁড়িয়ে রয়েছে। ও কি গজ্জেল। পরে আমার ননদে, আমার দেবর ঠিকই আমি দাঁড়িয়ে রয়েছি। তখন বলে আপনি কেন, আমি কি বেড়াইতে আসছি? তারপরে আমার শ্বশুর তারপর আমার দেখে, তাড়াতাড়ি বাজারে চলে যায়, বাজার সাজার করে করে তোমার মেজো বয়সে আমাকে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, তুমি একলা আসলা? আমি বললাম আপনার ভাই কই, আপনার ভাইয়া এসে পড়ছে, রাগ করে আমি এসে পড়ছি। পরে আর কয় কি ঠিক আছে থাকো। তা আমার মেজো বসা আমার এতই ভালো আদর করতো বলার বাহিরে। তখন আমার মেজো বসা আর কোনো দিকে তাকাইল না, শার্টটা নিয়ে বের হয়ে গেল, শার্টটা নিয়ে বের হয়ে গেলো, ঢাকায় চলে গেল। ঢাকায় এসে পরে ভাইরে খুঁজে মুজে, আমি বাড়িতেই রয়ে গেলাম, ভাইরে খুঁজে মুজে গিয়ে বাইর করে, আমদাগান থেকে বাইর করে, বিছেতে বাইর করে ফির আমাদের বাসায় উঠায়। পরে আম্মু আব্বা কাছে মাপ চাওয়ায় যে তুই বেদকি করছস, বোকাবদ্ধ করছস, আর আম্মু আপনি এরকম কাজ করা ঠিক হয় নাই গে। 2 জন ফ্যামিলির মিলাইয়া দেয়, বউ জামাই শ্বশুর বাড়ি মিলাইয়া দেওয়ার পরে তারপরে 12 দিন হয়ে গেছে, আমি বাড়িতে গেছি। তখন বলে যে মা আমি হাওড়াতে যাই, আম্মু আমি হাওড়াতে যাই। তখন আমার ছোট ভাইটারে আমার সাথে, আমার জামাইয়ের সাথে পাঠায়। যেমন কালকে রোজা, আজকে বিকালে আসে, সন্ধ্যার সময় আসে। আসার পরে একদিন থাকে, তারপর আমার ঢাকা নিয়ে যায়। আবারও কিছুদিন ভালো চলতে থাকি, ঠিক আছে, চলতে থাকি। তারপর আবার সেই জ্ঞানদাম শুরু হয়। ওকে, ঠিক আছে, কাজ করে না, কর্ম করে না। ওর কথা হলো যে আমার ড্রাইভিং শিখিয়ে দিতে হইব, তারপর আমি যা করার করব। যাক, এই কথার পরে জ্ঞানদাম লাগার পরে এবার একবারই বাইরে যায়। তো বাইরে যাওয়ার পর আমার মা করে কি, বলে যে এলাকা ছেড়ে দে। এলাকা ছেড়ে দিয়া আইসা এলো এই
গুলশান এলাকায়। আপনার মা? মা বাবা আমাদের ফ্যামিলিটা, ঠিক আছে, আমারে নিয়ে আইসা পড়ে এই গুলশান এলাকায়। ওই যে আমার আব্বা যে মিনিস্টারের বাসায় ছিলেন, ঠিক আছে, তার মেয়ের বাড়ি আছে এখানে 35 নম্বর রোডে, আজাদ মসজিদের পিছে। তো এই বাড়িটা এসে ওঠে। এই বাড়িটা এসে ওঠার পরে এখানে থাকে। তখন আমি কি করব, আমার তো সময় কাটে না। পরে আমি চাকরি নেই গার্মেন্টসে। মায়ে কয় এভাবে তো হয় না। পর আমিও দেখি যে না, এভাবে দর্দিখানায় থাকলো ভালো লাগবো না আমার, যেহেতু আমার হাজব্যান্ড আসে যায় না, ঠিক আছে, তখন আমি চাকরি নিই। ঠিক আপনার অফিসের ওই পাশে একটা গার্মেন্টস থাকে, ওকে, ঠিক আছে, ওইখানে চাকরি নিই। চাকরি নেওয়ার পর আমি এখানে চাকরি করি, ঠিক মতন ডিউটি করি। ঠিক 2 মাস হয়ে গেছে চাকরি করতেছি। আমরা এই এলাকায় আসা পড়ছি, আসার পরে যেহেতু স্বামী স্ত্রীর বন্ধন দুজনের প্রতি আছে। আমার হাজব্যান্ড খুঁজতে খুঁজতে আর কি চিবাঞ্জনা শোনা খুঁজতে খুঁজতে দেখে কি সেদিন শুক্রবার ছিল, আমার অফিস বন্ধ ছিল, আমি বাসার গেটের সামনে দাঁড়াইছিলাম, এর ভিতর দেখে আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি। তারপরে মা বাবার কথা বলে না কি না লিখেছে, আমি আর টাইনা বাসায় নিয়ে দেয়, কয় চলেন বাসায় চলেন। উনি তো কয় না বাসায় যাব না। যান না কেন, যে যদি আমার মারে ঠারে বাঁধত। মানে আমি বলি কি হিসাব না, কথা বলেন না কেন, কয় কিছু হয় নাই। তখন যখন একটু টাচ করলে জিদ করে, মানে বকা দেয়, তারা টাচ করা যায় না। তার মানে আমার কেউ বলে যে তুই আলাদা বিছ নাই, সুবা শুধুই আমি আলাদা বিছ নাই। তো এরকম একটা সিচুয়েশনে একা দেয়। তখন আমি বলি যে কারণটা কি, তখন আমি তোরে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তখন আমি বলি যে এরকম করেন কেন, কি হয়েছে? তুই পরে আমার বলে যে তুই তো আমার অনেক ভালোবাসিস না। কয় হ্যাঁ। কয় কি করতে পারবি আমার জন্য? আমি কই কি করতে পারবো, মরতেও পারবো। এই কথা আমি বইলা ফেলাই। কয় ঠিক আছে তাহলে মরা লাগবো না। না এটা আগেই করে, কি 2-3 দিন আগে, 15-1 মাস হয়ে যায়। যেহেতু ওই বছর 1.5 মাস ছিলাম, হঠাৎ করে আমি এই বাসা বড়সড় একটা উঠান থাকে, মেয়েদের সাথে খেলাধুলা করি, কুতকুত খেলেই সেই খেলে সময় কাটাই, আর রান্না বাড়া করি, বাস শেষ। তখন সন্ধ্যার সময় আমি খেলতেছিলাম, কুতকুত খেলতেছিলাম। এর ভিতর আমার হাজবেন্ড বলল কি যে রাত্রে আমি আসতে পারবো না, তুমি ঘুমায়ো, ঠিক মতন পারবে নিয়ে ঘুমায়ো। তখন আমি কই ঠিক আছে থাকবো। আমি এখন ঘরে গিয়ে দেখি আর একটা কাপড়ও নাই। সন্ধ্যা হয়ে গেছে, ঘরে গিয়ে লাইট জ্বালাইছি, এখন দেখি এর বলতে আর কিছু নাই, যা আছে আমার। এখন আমার মনে হচ্ছে কেমন লাগতেছে। আমি পরে পারবিনেরে বলি কি যে আমার যার সাথে সময় কাটাই, পারবিনেরে বলি যে পারবিন তোমার ভাইয়া না গেছে কামার্থে। কই বলেন কি, চুপ, মুখ বন্ধ করেন, বাড়িওয়ালা শুনলে কিন্তু পরে আপনার ঘর থেকে বাইর করে দেব। তখন আমি বললাম যে দেখেন চুপ করে 2 দিন থাকেন, দেখেন কি হয়। তো ঘরে এমন পরিস্থিতি যে ঘরে চালও নাই, বাজার ব্যবসাও কিছু নেই, আমার এমন অবস্থায় ফেলেছি। ঠিক আছে, তো ওই মেয়েটা আমার 2-3 দিন খাওয়ায়, 2 দিন খাওয়াইছে। তো একদিন দুপুরবেলা গরমের দিন, তো ঘরে তো ফ্যান ট্যান কিচ্ছু নেই। আমি ওই মেয়েটা ক্লাস 6-এ পড়ে, চেয়ারে বসে পড়তেছিল। আমি একটা খেজুর পাতা আর পাটি বিছাইয়া নিচে শুয়েছিলাম, শুয়ে রয়েছি, ঘুমাই গেছে। তো এর ভিতরে মেয়েটা কখন উঠে আসে আমি জানি না, ঠিক 2:30-3টার মতন। তখন আমি ঘুমন্ত অবস্থায় আমার স্বামী হাজবেন্ড গিয়া চেয়ারে বসে আমারে ডাকতেছে, বলতেছে হাওয়া উঠো। তো আমি চেয়ার থেকে উঠে তুমি কই থেকে আসলা? পরে ওনারে দেখাম। পরে আমি উঠে টয়লেটে গেছি, গিয়া টয়লেট থেকে আইসা মুখ ধুয়ে, মানে আমি টয়লেটে গিয়ে এত কাঁদছি। পরে বলছে কান্না করার পরে ঘরে আসি, ঘরে আইসা পরে মাথা মুছি দিয়া পরে আমি কি ভালো হইছো, এই ঘরে এখন উনি থাকবো, আমি চলে যাম। আমি ওনারে না বইলা চলে যাই। আমার এক কাকা থাকে মোহাম্মদপুর, এদিকে নূরজাহান রোডে, এইখানে। তো আমি চাচার বাসা আসলে চাচি ওই বিশেষ একটা কেয়ার করে না। আমার পেটে খুব ক্ষুধা থাকে, সেদিন আমি দুপুরে খাই না। সেখান থেকে ওরা হাইটা চলে যায়, আমার মামা তো ভাই থাকে এই শ্যামলীতে, জি শ্যামলীতে, সেখান থেকে হাইটা সেখানে যায়, যেতে সন্ধ্যা হয়ে যায়। তো ওখানে উনিও ড্রাইভিং থাকে, সিগনেচারটা ওনাকে। আপনি কোনো কথাই বলেন না? না, আমি কোনো কথা বলি না, পাথর হয়ে গেছি। কথাও একটাই বলছি, ও যখন আগে সিগনেচার করার দরকার, আমি বলছি না, আমি আগে সিগনেচার করব। তা আমি সিগনেচার করার পরে সিগনেচার করার পর আমি চিৎকার দিছি, কাজী বলো যে এখন কান্না করো কেন? তখন আমি তোমরা জিজ্ঞাসা করলাম, তুমি তো কিছুই বলো না, তুমি তো বড় হয়ে গেছো গা। পরে সে কাজীর অফিস থেকে বের হইলো, পরে ভাইয়া বললো যে তুই যে এরকম একটা মেয়ের এত রাত্রে এভাবে ডিভোর্স কেটা ছাইড়া দিলি, মেয়েটা কই যাইবো এখন, কি করবো এই মেয়েটা, কি হবে মেয়েটার? তখন আমাকে 20 টাকার সাথে যে মেয়েটা কই যাবে, মেয়েটার যে বাসায় যাইতে হবে। কি 20 টাকা? হ্যাঁ, আপনার হাজবেন্ড? হ্যাঁ, আপনার হাজবেন্ড না? হ্যাঁ, তাও তো হাজবেন্ড না, এক্স। হ্যাঁ। তখন পরে আমি 20 টাকা নেই না, ভাইয়া কই কি তোর টাকা লাগবো না। তো ভাইয়াও খুবই ভালো মানুষ, পরে ভাইয়া বাসায় নিয়ে আসে, ওই বাসায় তোমার বিয়ে হয়। ভাইয়া ভাবিদের ডাইকে উঠায়, পরে আম্মুর দরজা খুললো, পর ভাবি দরজা খুলে বলে কি যে ওরে হাত পা ধোয়ায়া, ওরে রেডি করায়া এই করো, ওরে ভাত খাও, ফ্রেশ করে ভাত দাও, ওরে ও ভাত খাক। পরে ভাবি ভাত দিস, আমি ওকে না ভাবি ভাত খামো না,
স্বামী পেয়ে তো কান্না করতে থাকে। ভাবি কই কান্না করে না, যা হয়েছে ভালোই হয়েছে, ও আপনার জীবনও ভালো করতে পারবে না, উনি যদি ভালো থাকবেন আপনিও ভালো থাকতে দিবে না। তখন আমি ওই বাসায় থাকতে থাকি। ঠিক 3 দিনের মাথায় আমি গেটের বাইর হই, গলির মাঝে, যেহেতু আমি পরিচিত এলাকায় আমি রয়েছি, এখানে গেটের বাইর হই। এখন দেখি কি আমার হাজব্যান্ড তো আমাকে দেখা, আমাদের যে ডিভোর্স হয়েছে এটা আমি ভুলে গেছি। আমাকে দেখা বলে যে এই দেখকে আসো, শোনো। আমি দৌড়াই গেছি, বলে কি হয়েছে? কই বাড়ি যাইবা? আমি যাবো, মানে শ্বশুর বাড়িতে। কয় কি আমি কই যাইতেছেন আপনি? কয় কি আমাগো বাড়িতে যাইতেছি, তুমি যাইবা আমার সাথে? আমি কই হ্যাঁ যাবো, চলেন। যেই অবস্থায় আমি ওর সাথে গুলিস্তান গেছি গা। গুলিস্তান যাওয়ার পরে, গুলিস্তান যখন বাসে উঠছি, বাসটা খালি, বাসটা ভরে নাই। তখন আমাকে বলল যে না, আমরা তো একটা গ্যাঞ্জাম করেই ফেলাইছি, একটা গ্যাঞ্জাম হয়ে গেছে গা, গ্যাঞ্জামটা মীমাংসা করতে হবে, তারপরে তোমারে নিতে হবে, তুমি কাজ করো, তুমি আজকে চলে যাও। তারপরে আমি বাড়ি থেকে গ্যাঞ্জাম আমি সবারে বইলা নি, তারপরে দেখা যায় কি করা যায়। এই কথা বলে আমারে ভাড়া দিয়া আবারও পাঠায় দেয়। তো বাসায় আসতেছে, সন্ধ্যা গেছে। ভাবি কই গেছিলেন? আমি এই তো ঘুরতে গেছিলাম, ভাবি গেছে। আমি ভুলি না। তো ওখানে 8 দিন থাকি। 8 দিন থাকার পরে ভাইয়া ভাবি কয় যে এ বাবা আর কতদিন থাকবো, ওর তো বাবা মা আসছি, ওর তো ফ্যামিলি আছে, তোরে দিয়ে আসো, ওরা যে মার ধর না করে একটু বুঝাই দিয়ে আসো। তো বুঝাই দিয়ে আসলে এই কথাই বলছে। পরে ভাইয়া সন্ধ্যার দিকে আমারে রিক্সা দিয়ে বাড্ডা রিক্সা দিয়ে গেছে। আচ্ছা, তারপর বলেন। পরে সাজাদপুর দিয়ে একটা বাচ্চার কাছে বাবার নেওয়ার অধিকার আমার নাই। এরপর আমি পিছনে এসে পড়ি, আর ডাকি না, পিছে ডাকি না। ওরা দুজন আমার দেখে না, বাট আমি দেখি। আমি এই অবস্থার দিকে দিকে এসে পড়ি। তারপর বাসায় আইসা অনেক কান্না করি, করবার নিয়ে যাই। তারপরে আমি তো ব্যাস আবার গার্মেন্টসে চাকরি নেই। মাঝে মাঝে শাড়ি, মাঝে মাঝে নিয়ে আমার ভালো লাগে না কাজ করতে, কি করব। এর ভিতরে 98-99, ঠিক আছে, 98-এর ভিতরে একটা ঘটনা ঘটে। আমার যে ভাইয়ার আমি ডিভোর্স করার সময় যে ভাই আমার হেল্প করলো, বাসায় এনে দিল, ঠিক আছে। এই ভাবিটা কি করছে, ভাবিটা তার মেয়ের আর ছেলের প্রাইভেট টিউটরের সাথে লাভ হয়ে গেছে। ওই টিউটর নিয়ে বিয়ে হয়ে আসছে। বাইগে এসে পড়ছে বাচ্চার কাছে, 8 মাসের বাচ্চা তো এসে পড়ছে। আমার হাজব্যান্ডও ধরছে যে হাওয়া পরে বাসা কোথায়, হাওয়া পাগল বাসা কোথায়, আমার দিয়ে আসেন সেখানে। তো আমার হাজব্যান্ডকে আমি এত বাসায় যেতে পারবো না, আমি অফিসে দিয়ে আসি। ঠিক 1 নম্বরে যে গার্মেন্টসটা, এখানে আইসা আমার নিচে এসে ডাকছে। আমি নিচে নামছি। আমি কি হিসে, ভাবি তোমার সাথে দেখা করব। তো ভাবি কয় কি, আমি কি হয়েছে ভাবি? ছুটি নিয়ে আসেন, আপনাদের বাসায় যাব। তখন 4টে, আমি কিন্তু দেরি করে আমার ছুটি হয়ে যেত, 4:30 ছুটি হতো। গার্মেন্টসটা খুবই ভালো ছিল। পরে ভাবিরে কি হয়েছে ভাবি, আমি এসে পড়েছি, আপনি ভাত খাবো না। তখন পরে জানতে পারি যে উনি স্যারের সাথে ভাগ্য এসে পড়ছে। ঘরে থেকে টাকা গয়না যা ছিল, ওর ভাইয়া তো কন্ট্রাক্টর ছিল, বিল্ডিংয়ের কন্ট্রাক্টর, ভালো পয়সা ছিল। তখন ওই ছাত্রটার সাথে এসে আসে। তখন উনি আমাদের হাতে পৌঁছে দিন, আমার হাজব্যান্ড ভাবিটারে পৌঁছে দিছে। ভাই আমার একদিন উপকার করছে, তো ভাবির আমার উপকার করতে হয়। তখন আমি বললাম, মনে মনে ডিসিশন নিলাম যে আমি ঘর ছাড়া হয়েছি, এখন ভাবি আমার কাছে আশ্রয় নিছে, এখন ভাবিকেও বাঁচানো যায় কীভাবে আর সংসারটা ঠিকানো যায় কীভাবে, আমার সেই ব্যবস্থা করতে হইব। তখন ভাবিরে বাসায় নিয়ে গেলাম। পরে ওই ভাইয়ার উনার যে স্যার, ওই স্যারটারে বললাম যে ভাইয়া, আপনারা যাই করছেন, আপনাদের তো বিয়েটা হইতে হইব, আপনি একটা কাজ করেন, আপনারা দূরে থাকেন, ভাবি আমাদের কাছে থাকুক, আপনি এই ধরনের করেন, ব্যবস্থা করেন, ঠিক আছে। তখন আমার আবারও এক দূরের সম্পর্কের কাজিন, আমাদের গোষ্ঠীর বংশধর, মালিবাগে থাকতো। বিয়ে ঠিক হয়েছে, বিয়ের দাওয়াত পড়ছে, আমরা বিয়েটা যাব। তো ভাবিকেও নিয়ে গেলাম। ভাবির গলায় যেই লকেট, একটা 12-13 নিঃসনের চেন ছিল, চেনটা আমি তো বিয়েটু খাতো, তো চেনটা আমার দেন, আমি এটা পইরা। তো ভাবি চেনটা পইরা আমি বাসায় ভাবির মার সাথে বসায় রেখা, ঠিক ওই বাসাটা ছিল ওই যে খিলরর দিকে, ওদিকে গুলবাগের দিকে, আমার বিয়ের বাড়ির দেওয়ালটা, মানে বিয়ে বাড়িটা আর ডাক্তারগুলিতে আমি এসে পড়ি। তারপর
হচ্ছে গিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানটি হয়তো সেই অর্থে এন্টারটেইনিং না, কিন্তু অনেক বড় লেসন রয়েছে। আপনারা যদি ডিপলি যান হয়তো বুঝতে পারবেন। বাট কারো কারো জন্য যে লেসনগুলো হ্যাঁ, কুমিল্লার ছেলেটা কুমিল্লার ছেলেটার নাম কি ছিল? রুহুল রুহুল। রুহুল আমিন। হ্যাঁ, একে বিয়ে করার কতদিন পর্যন্ত সংসার করেছেন? 4 বছর। 4 বছর। সংসারটা ভেঙেছে কেন মূলত? মূলত ভেঙেছে একে বিয়ে করার পরেও কি আপনি প্রথম হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করছেন? একদম অফ হয়ে গিয়েছিল? না 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 না, একদম অফ হয়ে গেছে। যেহেতু আমি বিয়ে করে ফেলেছি, ঠিক আছে, বিয়ের 1 মাস 10 দিন পরে আমার আগের যে হাজব্যান্ড শাহজাহানের সাথে আমার দেখা হয়। দেখা হলে পর ওরা বলে যে আপা বিয়ে হয়ে গেছে, আপা বাসায় এসে কালকে আসব। বিষয় আমি একটু অসুস্থ থাকি, আসি না। তার পরের দিন ঠিক এখান থেকে, এই যে এখান থেকে আমারে বলে যে এটা তুমি কি করলাম, কি কর্ম, কি করার আছে, যা হইছে হইয়া গেছে। তখন বলে যে আমার সাথে যাইতে হইব। তখন আমি বলি যে কোথায় যাব? আমার সাথে যাইতে হইব, উঠো রিকশা উঠো। তো রিকশা আমি উঠমু না। এর ভিতরে এক বৃদ্ধ লোক বলে কি হইছে বাবা? ও আমারে জোর করে উঠাইব, আমি উঠমু না। আমি কিভাবে? এখন আমার শাহজাহান বলতেছে কি যে ঘরের ভিতর ঝগড়া লাগছে, টুকটাক ঝগড়া কইরা আইসা পড়ছে। তখন ওই বৃদ্ধ লোকটা বলে কি, যাও বাবা, রাগ করা, মেয়েদের রাগ করা ভালো না, যাও উঠো, রিকশায় উঠো। ওই লোকটা আমারে রিকশায় উঠায়া দেয়। উঠায়া দিলে উনি আমারে রিকশা দিয়া নিয়া বাড্ডা বালুর মাঠ, ওনার এক চাচা আছে, আমার চাচা শ্বশুর থাকত, সেই বাসায় নিয়া আমারে আটকায়। আটকানোর পরে কয় কি, আমার চাচি শাশুড়ি কয় কি, আপনাকে বউ নিয়ে আসছি, আমি এখনই কাজিনিয়া আসমু, ডিভোর্স করব আর বিয়ে হবে। তখন আমি জিনিসটা চিন্তা করলাম যে আমি যাকে বিয়ে করলাম মেহেন্দির রং ওঠে নাই। 1 মাস 10 দিন তার খারাপ দেখলাম না, ভালো দেখলাম না। আমি এই সময় একটা কাজ করলাম, আমার বাবা মা কি বলবো? আমার ফ্যামিলির মান সম্মানটা কোথায় যাবে? তখন বলল যে কাকি আপনি বাজারে যান, টাকা দিয়া গেল 300, আর আমি কাজিনি আসি। তারপরে আর কাকি আমারে কয় কি, পরে আমি এখান কি করমু? আমার তো ভাগতে হবে, এখান থেকে পলাইতে হইব। তখন কাকি বলল যে আমার তো বাজারে যেতে হইব, তুই কি পলাইয়া যাইবা? আমি কই না কাকি, মাটি নিয়া কোরম কিটা কাটাইল, কাটলাম। তো আমার ব্যাগে 15 টাকা ছিল। আমি 15 টাকা পোলাপানের দোকানে নিয়া এই কলার ঠোলা কিনে টিনে দিয়া, চকলেট ফলেট কিনে দিয়া আমি আইসা পড়ছি। এই পালিয়ে আসলেন? আর পরে আর দেখা হয় নাই? না, আমার সাথে আর দেখা হয় নাই। তো 4 বছর পরে সংসারটা ভাঙল কেন? হ্যাঁ, তারপরে 1 বছর পর আমারে কুমিল্লায় নিয়া যায়। না, এতটা বিস্তারিতে আমি যাচ্ছি না। 4 বছর মূল কারণটা সংসারটা ভাঙল। ও খুবই খারাপ ছিল। কুমিল্লার ছেলেটা খুবই খারাপ ছিল, জুয়া, নেশা, ঠিক আছে? তারপরে ডাকাতি, আমি এগুলা কখনোই দেখি নাই। এত খারাপ ছিল বলার বাহিরে। এতটা খারাপ ছিল। তো 4 বছর সহ্য করলেন কেন? কেন সহ্য করলাম? যে বিয়ে কয়বার হয়, ঠিক আছে? এদিক দিয়ে আমার বাচ্চা কাচ্চা হইতেছে না, তো 2003 সালে যে ইলেকশনটা হইল 5 মার্চ মাসের 5 তারিখে, ঠিক নিজেই ডিসিশন নেই যে না, আমার কিছু একটা করতে হইব। তখন বাস, তারপরে আমি করি, আমরা দুজন আবারও বিয়ে করি, ঠিক আছে? এটা হলো 7টা। 2007 সালে প্রথম হাজবেন্ডকে আপনি আবারও বিয়ে করেন? হ্যাঁ, আচ্ছা করি। তখন ওনার ঘরে স্ত্রী ছিল? হ্যাঁ, স্ত্রী ছিল। স্ত্রী থাকা জানেই মেনে নিছি। মানে
স্ত্রী বাচ্চা থাকা অবস্থায় আপনি বিয়ে করলেন? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি এগুলা জানেই মেনে নিচ্ছি যে তো স্ত্রীর পারমিশন ছিল, ফার্স্ট ওয়াইফের পারমিশন ছিল, যে ওয়াইফের থাকা অবস্থায় বিয়ে করলেন? ওই ফাঁকে দুদিনটা বিয়ে করে ফেলছি। ওই ফাঁকে দুদিন এটা জানার পরও আপনি বিয়ে করছেন? হ্যাঁ, 2টা, মানে এই যে সেকেন্ড, দ্বিতীয় বিয়েটা, আমার থেকে যে প্রথম দ্বিতীয় বিয়েটা করছে ওইটা চলে গেছে গা। ওইটা খুবই ভালো ছিল। পরে আবার বিয়ে করছি। 2007 সালে যেমন বিয়ে করলাম, 2007 সালে বিয়ে করে দুজনে সুন্দর করে আবারও নতুন জীবন শুরু করলাম। আমাদের সংসারে কোন ঝামেলা ছিল না। ঠিক মনে হয় যে আমাকে পিষে যত কষ্ট দিছে সেই কষ্ট আমার দূর করে দিছে। এত আমাকে বলল বাসায় নিয়ে বলল যে হাও, আমি যা করছি, আর আমি কোথায় কি করি সেটা তুমি দেখবা না। তুমি দেখবা আমি তোমাকে কিভাবে ভালো রাখি। আচ্ছা, এখন আপনারা কি একই সাথে মিলেমিশে সংসার করতেছেন নাকি ঝামেলা আছে? না, আমার সাথে এখন সংসারটা নাই। আমরা দুজন আসারটা নাই। আমরা দুজন আলাদা হয়ে গেছি। ডিভোর্স হয় নাই? ডিভোর্স হয় নাই, কিন্তু আমরা দুজন পৃথক হয়ে গেছি। ঠিক আছে। অধিক দিন যাবৎ পৃথক আছেন? 2009 সাল থেকে। 2009 সাল থেকে পৃথক? হ্যাঁ, 9 সাল 10 সাল থেকে। 8 বছর যাবৎ পৃথক আছেন? হ্যাঁ, 8 বছর। তাহলে এই পৃথক থাকা অবস্থায় কি নতুন করে কারো সাথে আপনার সংসার হয়নি? না। ওর জীবনে? ওর জীবনেও ওই বউ নিয়ে আছে। ওর জীবনে কেউ আসে নাই। তো কতদিন সংসার করলেন এই লোকের সঙ্গে? তাহলে একসাথে থাকলেন কতদিন? 4 বছর। 4 বছর? 3 বছর, 3.5 বছর, যাই হোক। ঠিক আছে, কিন্তু আলাদা হলেন কেন? মূল কারণটা বলেন। এই যে মূল কারণটা বলতেছি, ভালোই চলতেছি। আমার আম্মা করল কি, আমার একটা সম্মতি আছে, সমবয় সম্মতি একটা আছে। তো ওইখান থেকে আমার আম্মার টাকার দরকার তখন করল কি, আমার নামের উপর টাকা উঠাইল, 64,000 টাকা উঠাইল। তখন আমি বললাম যে, তখন আমার হাজব্যান্ড বলল কি যে, হাওয়া সাধারণ চাকরির টাকায় তো হয় না, তোমার যেমন এমন সুযোগ সুবিধা আছে, তাহলে তুমিও সেলাই কাজ করো, টুকটাক করো, ঠিক আছে? আমি সেলাই কাজ শিখাবার লাইছি, করো। তারপর ছেলেটা আমাদের কাছে থাকুক, আমি এই টাকাটা চাকরিও করি, বিজনেসও করি। এটা আমার মা নিল না। কি করল, আমার এইখান থেকে টাকা নিয়ে এলো 40,000, আর আমার ছেলেটারেও দেয় না। আমার ছেলেটারে দিয়া হাতায় নেয়। আমি একটা জিনিস বুঝতে পারছি, টাকা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে। ঝামেলা তৈরি হওয়ার পর থেকে আপনাদের মধ্যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, এবং সেটা এখন পর্যন্ত আরও বৃদ্ধি পেয়েছে। না, আমাদের এই হয় নাই। আচ্ছা, আপনার এই যে জীবন, এই জীবনে আসলে প্রথম ভুলের জায়গাটা হলো যে আপনি আপনার হাজব্যান্ডকে কতটা ভালোবাসেন এইটা প্রমাণ করতে গিয়ে আপনি ওনার সাথে ডিভোর্স পেপারে সাইন করেছেন। আপনি যদি নাই থাকেন ওর জীবনে, তাহলে ভালোবাসা প্রুফ করার সুযোগটা কোথায়? আপনি এই যে ডিভোর্স পেপারে সাইন করলেন, ডিভোর্স পেপারে সাইন করাটা মানে কি? তোমার জীবনে আমি থাকব না, তারপরেও কিন্তু ওর সঙ্গে আপনি থেকে